ইসলামী ছাত্র শিবির তো ছাত্র সংগঠন এবং আমাদের নিজস্ব সংবিধান রয়েছে, আমাদের গঠনতন্ত্র, কর্মপদ্ধতি সব কিছু আলাদা রয়েছে। আপনি যদি একটু কষ্ট করে স্টাডি করেন এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। এবং আমাদের যেটা বলা হয় যে ছাত্র জীবন শেষ হওয়া, ছাত্র জীবন শেষ মানে হচ্ছে তিনি সাংগঠনিক পদ বা সাংগঠনিক পোস্ট থেকে তিনি কর্মজীবনে চলে যান। তো আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে কর্মজীবনে যাওয়ার পরে আসলে ওনার পুরো এখতিয়ারটা মানে ছাত্র শিবির বহন করে না। বিশেষ করে হচ্ছে উনি কোথায় বিশেষ করে এই প্রেক্ষাপটে যে তিনি কোন দলে যোগদান করবেন, এরপর হচ্ছে তিনি কিভাবে দল গঠন করবেন, এই বিষয়গুলো আমাদের এখতিয়ারে থাকেন না। এটা তিনি ওনার ভ্যালুসটা যেভাবে ম্যাচ করেন, সেখানে তিনি জামাতেও যুক্ত হন, এরপরে এবি পার্টির বিষয়টা আপনি এনেছেন, এরপর হচ্ছে আরও কিছু ইসলামিক দলেও বেশ কিছু ভাইরা আছেন। আবার অনেকে আছে টোটালি পলিটিক্সের সাথে থাকেন না, তিনি প্রফেশনালিজম নিয়ে থাকেন। এরকমও আপনি হিউজ পরিমাণ পাবেন দেশের বাইরে, তারা টোটালি পলিটিক্সের সাথে থাকেন না। তবে সবাই ছাত্র শিবিরের প্রতি একটি ভালোবাসার জায়গা, ভ্রাতৃত্বের জায়গাটা সবারই তৈরি হয়। ছাত্র শিবিরকে সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করে থাকেন, এটি সাধারণত ঘটে থাকে। এখন আপনি যেটা বলেছেন যে একটা নতুন দল গঠন হতে যাচ্ছে, তো কেউ যদি নতুন দল গঠন করতে চায়, বাংলাদেশের সংবিধানে সেটা তাকে সেই অধিকার দিয়েছে, সেই আলোকে গঠন করবেন। তবে আমাদের জায়গা থেকে আমরা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল না, আমরা যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো আদর্শ যেখানেই বাংলাদেশের দেশের স্বার্থ এবং ইসলামী মূল্যবোধের স্বার্থের সাথে ম্যাচ করবে, মানবিকতার স্বার্থের সাথে ম্যাচ করবে, আমরা সবাইকে সাথেই সুসম্পর্ক বজায় রাখা, যেখানে যেখানে সুযোগ রয়েছে সহযোগিতা করা। বিশেষ করে আপনি জানবেন যে হেফাজতে ইসলামের যে আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু হেফাজত যদিও সরাসরি আমাদের পক্ষ থেকে কোনো দল না, সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ওই সময়টাতে আমরা ফুললি এঙ্গেজড ছিলাম তাদের সে আন্দোলনগুলোতে, মাঠে বলুন, সকল দিক থেকে বলুন। এরপর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই বিষয় ঘটেছে। তো এইভাবে করে যে কোনো দলের সাথে যারা এই দেশের স্বার্থে, দেশপ্রেমের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে, মূল্যবোধের জায়গা থেকে কাজ করবে, আমরা সবার সাথেই ম্যাচ করে কাজ করতে পারি। আমাদের পলিটিক্যাল যদিও কিছু কার্যক্রম আছে, বাট ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের নিজস্ব একটা লিমিটেশন রয়েছে। তো এই জায়গা থেকে যেমন আজকে শুরুতে আমি এই পয়েন্টটাকে অ্যাড্রেস করেছি, এটা আমাদের একটা পদক্ষেপ বলতে পারেন। এবং নেক্সট টাইম এই কথাগুলো আপনাদের জায়গা থেকে বেশি বেশি বলা দরকার, যারা বুদ্ধিভিত্তিক জায়গাগুলোতে আছেন তাদেরকে এই বিষয়গুলো কলম ধরা দরকার। এবং আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন, আমিও ঢাকায় যখন যেখানে যেভাবে সুযোগ হয়, অর্থাৎ যেখানে আমাদের সুযোগ থাকবে সেখানে আমরা এই বিষয়গুলোকে যদি তুলে ধরতে পারি, তাহলে সচেতনতা বাড়বে এবং আশা করছি যে সামনের দিন অবশ্যই এটা একটা পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। মাঝখানে জামাত ইসলাম একটি বড় কর্মসূচি পালন করেছিল, আপনি জানেন, ঢাকাতে সহ বিভিন্ন জায়গায় আজহার ইসলাম মুক্তির দাবিতে। সর্বশেষ যেটি ছিল যে ওনার এই কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা কর্মসূচি জামাতের ঘোষণা করেছিল, পাশাপাশি স্বেচ্ছায় কারাবরণ মতো খুব হার্ড কর্মসূচিতেও যাওয়ার জন্য জামাতের আমিরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তো সব কিছু বিষয়কে ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে অবজার্ভ করেছে এবং সর্বশেষ যেটা আজকে ওনার শুনানি রয়েছেন, এবং এক্ষেত্রে আসলে খুব দুঃখজনক বলবো আর কি, যেটি আমার আগে একটা প্রশ্ন করেছেন যে জুলাই আগস্টের মতো যে ভিকটিম যারা আছেন এখানে তাদের মামলাগুলো এখন নিষ্পত্তি করার ক্ষেত্রে সরকারের যে উদাসীনতা, তো সেক্ষেত্রে এটিএম আজহারুল ইসলামের ক্ষেত্রে ঠিক একই উদাসীনতার ওনারা প্রদর্শন করছেন এবং বেশ কিছু পয়েন্টে ওনারা হাইকোর্ট দেখানোর মতো করেই আইন মন্ত্রণালয় অনেক কিছু ডিল করার চেষ্টা করেছেন। তো এটা আসলে খুবই দুঃখজনক বাংলাদেশের এই প্রেক্ষাপটে, যেহেতু তিনি খুবই মাজলুম একজন ব্যক্তিত্ব এবং উত্তরাঞ্চলেরই আপনি অ্যাড্রেস করেছেন। তো সব কিছু মিলে আমরা জোর দাবি জানাচ্ছি ওনার মুক্তি ইনশাল্লাহ হবে। আর ছাত্র শিবিরের জায়গা থেকে যদি এরপরও সরকার এটা নিয়ে টাল বাহানা করে, তা আমাদেরও তো একটা ধৈর্যের মানে বাঁধ ভাঙার বিষয় রয়েছে। তো আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা উদারতা দেখাচ্ছি, নিয়মতান্ত্রিকতাকে সম্মান জানাচ্ছি, কিন্তু যদি সেটা আমাদের ধৈর্য নিয়ে চিনিমিনি খেলা হয় অথবা আমাদের উদারতাকে দুর্বলতা মনে করা হয়, তাহলে এটাকে আমরা আসলে খুব ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং আমরা কঠোর কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ, এটা কথা দিচ্ছি।